শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। জাতীয়তাবাদ ও উন্নয়নের রাজনীতিতে ছিলেন পথিকৃৎ। ইসির বিষয়ে সব রাজনৈতিক দলে অনাস্থা, পক্ষপাতিত্বের অভিযোগ আনল বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে জামাত এনসিপির হতাশা। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। এবং গণভোট নিয়ে এখনো ধোঁয়াশা সাধারণ মানুষ। বাস্তবসম্মত প্রচারণার তাগিদ বিশ্লেষকদের। সিরাজগঞ্জের ৬ আসনে জাতীয় নির্বাচনের উত্তাপ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের বগুড়ার গাবতলীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৩ সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের উপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। দিনটি উপলক্ষে দেশজুড়ে ২ দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে রোববার প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির আসলাম চৌধুরী ও আব্দুল আওয়াল মিন্টু। তবে প্রার্থিতা হারিয়েছেন একই দলের চট্টগ্রাম ২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর। শেষ দিনে প্রায় ১০০টি শুনানির পর এসব সিদ্ধান্ত নেয় ইসি। এদিকে সিএসির সঙ্গে সাক্ষাৎ করে পোস্টাল ব্যালটের বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কমিশন নানা বিষয়ে পক্ষপাতিত্ব করছে। এমআর আসাদের রিপোর্ট। রোববার সকাল ১০টায় শুরু হয় ইসির শেষ দিনের আপিল শুনানি। প্রায় ১০০টি শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কিছু দলের প্রার্থীরা। আবেদন দিয়েছে, তারা আর ফেরত চাবে না। এরপরে যদি তারা নাগরিকত্ব রেখে দেয়, পরে রিট অফ কিউরেন্ট করে তাদের কোয়ালিফিকেশন অথবা তাদের এই হোল্ডিং দ্য অফিস এটাকে চ্যালেঞ্জ করার সুযোগ রয়ে যাচ্ছে। আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটা সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছেন চূড়ান্তভাবে। আমাদের যে কয়টা সিট বাতিল করা হয়েছিল সবগুলো আজকে অ্যালাউ করা হয়েছে। এরপর সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি জানান, পোস্টাল ব্যালটের অসঙ্গতি নিয়ে ইসিকে জানানো হয়েছে। বিভিন্ন দায়িত্বে থাকবে নির্বাচনের দিন, তারা যে পোস্টাল ব্যালটে ভোট দেবেন আমরা অনুরোধ করেছি এবং আমরা চেয়েছি যে তারা যেন সেটা আমাদের যেটা প্রতীক, সেই প্রতীক বিতরণের পরেই যেন দেওয়া হয়। এদিকে পোস্টাল ব্যালট পেপার ও ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে ইসির সামনে বিক্ষোভ করে ছাত্রদল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে দলের পক্ষে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের সারা দেশের সব ক্ষেত্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপাক্ষিক আচরণে অভিযোগ করেছেন বলেও জানান মোহাম্মদ তাহের। ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে কিছু ব্যর্থ হয়েছে, আপনাদের সামনে পরিষ্কার।
নির্বাচন কমিশনের উপর আস্থার সংকটকে সামনে এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া বলেন, আসন্ন নির্বাচনে তার দল অংশ নেবে কিনা তা ভেবে দেখার সময় এসেছে। রোববার রাতে এনসিপি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি ইস্যুতে অনেককে ছাড় দেওয়ার কারণে নির্বাচন কমিশনের প্রতি আস্থা বিশ্বাস রাখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইল নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি বিচারিক কাজে বাধা সৃষ্টি করায় বিষয়ে ব্যাখ্যা দিতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী 22 জানুয়ারির মধ্যে অথবা তার আগে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে শোকের মিছিল চলতে থাকবে বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান জানান, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দৃশ্যমান বিচার না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানান নিহতের স্বজনরা। আমার হাজবেন্ড নামাজ পড়ে বের হওয়ার সময় আসছে, তখন ওকে থানার সামনে গুলি করা হয়েছে। আমাদের মনের যে দুঃখ, যে আগুন, যে জ্বালা কেউ বুঝবে না, আপনি স্যার বুঝতে পারবেন। যেই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারায়ে তারা একবারে পথে বসে গেছে, তাদেরকে যেন সবার আগে গুরুত্বটা দেওয়া হয়। আহত নিহত এই বিচার জনাব তারেক রহমান ছাড়া কেউ করতে পারবো না। এই সময় শহীদদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের দাবিও জানান তারা। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। ইন্টারিয়াম সরকারের কাছে জানতে চাই, আপনারা শহীদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করুন এবং প্রতিটি শহীদের হত্যাকারীদের বিচার এই বাংলা মাটিতে আমরা দেখতে চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের আগে ও পরে ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরেন। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন অপহরণের শিকার হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে শহীদদের আকাঙ্ক্ষার নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লাহ পূরণ করব। এই সময় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ভোটের প্রস্তুতির খবর। গণভোট নিয়ে গণভোট নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের। বিষয়বস্তুতে একাধিক ইস্যু যুক্ত থাকায় এ নিয়ে বেশি বিভ্রান্তিতে সাধারণ মানুষ। জনগণের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতেই এই আয়োজন মন্তব্য করে গণভোট নিয়ে বাস্তবসম্মত প্রচারণার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আপারময় জনতাকে এর পক্ষে থাকার আহ্বানও জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
স্বাধীনতার পর দেশের ইতিহাসে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়। প্রথম গণভোট হয় 1977 সালে। লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকে বৈধতা দান। দ্বিতীয়বার স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ে 1985 সালে অনুষ্ঠিত হয় গণভোট। আর তৃতীয়টি অনুষ্ঠিত হয় 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী নিয়ে। আর এবারের গণভোটে বেশ কটি প্রশ্নের মীমাংসা হবে। তা হলো মৌলিক অধিকারের তালিকা বাড়ানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, প্রধানমন্ত্রী পদের মেয়াদ 10 বছরে সীমাবদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে উচ্চকক্ষের গঠন ও ভূমিকা, সংসদে নারী প্রতিনিধিত্ব ও বৃদ্ধির পদ্ধতি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের অধিকার ফিরে পাওয়ার বিষয়টিকে বৈধতা দিতেই মূলত সামনে আসে গণভোট। তবে এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের। হা না ভোট বলতে আমরা তো হা ভোট কোনটা না ভোট কোনটা অনেকেই বুঝি না। তো যেহেতু আমরা চাই যে এক সরকার দুইবারের বেশি না থাকুক। গণভোটে হা ভোট দিলে মানে প্রধানমন্ত্রী কি ক্ষমতা পাচ্ছে, বা না ভোট দিলে আবার আগের পর্যায়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে সবাইকে বোঝানো উচিত। নির্বাচনে যারা আসবে চয়েস করমু, ভোট দিমু, যেন দেশের উন্নয়ন হয়। সংবিধান প্রণয়ন কিংবা সংশোধন, কোনো আইন জারি বা বাতিল, শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের মতামত নিতেই গণভোটের আয়োজন। আমাদের দেশের মানুষের এখনো সচেতনতার লেভেলটা ওই লেভেলে যায়নি। ফলে আমরা আসলে ডেমোক্রেসির কোন এক্সটেন্ট পর্যন্ত প্রস্তুত, সেই জায়গাটা আমরা আলোচনা না করি আমরা সবসময় কেবলমাত্র ভোট ভোট এবং গণতন্ত্র গণতন্ত্র বলি, কিন্তু গণতন্ত্রের জন্য যে প্রস্তুত করা দরকার আছে প্যারালালি, সেই কাজটা থেকে সরকারগুলো সবসময়, বিগত দিনের সরকার, বর্তমান সরকারও একটু রিল্যাক্টেন্ট থাকছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ ভোটটা যদি বেশি সংখ্যায় না আসে, তাহলে সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলে পরামর্শ করে যে সংস্কার করার যে উদ্যোগগুলো নিয়েছে, সেইগুলো বাস্তবায়ন করা কষ্টকর হবে। পত্রপত্রিকা, সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, তাদেরও প্রচারণা চালানো দরকার যে কেন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে। গণতন্ত্রকে দৃঢ় ও শক্তিশালী করতে সবাইকে গণভোটের পক্ষে থাকার আহ্বান বিশ্লেষকদের। এই গণভোটে হ্যাঁ না আসে, তার মানে আমরা আবার রাজনৈতিক দলগুলোকে তারা যা করবে সেই স্বাধীনতা দিয়ে দিচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সরগরম সিরাজগঞ্জ জেলা। 6টি সংসদীয় আসনেই উত্তাপ চরমে। ভোটারদের মন জোগাতে নানা কৌশলের সামনে এগোচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। সিরাজগঞ্জের নির্বাচন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে তরুণ ভোটাররাই। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির প্রার্থীরা সন্তোষ জানালেও খুশি নয় জামাতে ইসলামী। সোহেল রানা ও আশরাফুল ইসলাম জয়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যমুনার তীরে ঘেঁষা সিরাজগঞ্জ জেলার আয়তন 2497 বর্গ কিলোমিটার। জেলায় রয়েছে 9টি উপজেলা, 60টি পৌরসভা ও 83টি ইউনিয়ন, আর সংসদীয় আসন মোট 6টি। এই 6টি আসনে মোট ভোটার সংখ্যা 26,86,858 জন। পুরুষ ভোটার 13,56,417 জন। নারী ভোটার 13,30,505 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 36 জন। এবার বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজার পাশাপাশি ভোট যুদ্ধে নামছেন জামায়াত ইসলামীর শাহিনুর আলম এবং গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন। যুব সমাজের চাকরির জন্য আমরা বিভিন্ন রকম কুটির শিল্প তৈরি করব। গাজীপুরের নদী ভাঙ্গন রোধের জন্য আমরা চেষ্টা করব। সিরাজগঞ্জ 2 আসনের বিএনপি প্রার্থী হয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, আর জামায়াতে ইসলামীর হয়ে লড়ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জের সবচেয়ে বড় যেটা প্রয়োজন ছিল সন্ত্রাস মুক্ত সিরাজগঞ্জ। শক্তিশালী একটা সুইচ গেট সংযোগ করে যদি এটাকে প্রভাবিত করতে পারি, একটা দৃষ্টিনন্দন খালে রূপান্তরিত হবে। রায়গঞ্জ, তারাস ও সলঙ্গা একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ 3 আসন। সেখানে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আইনুল হক, আর জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুস সামাদ। প্রথমে যুব সমাজকে সঠিকভাবে চলার জন্য
দিক নির্দেশনা দেওয়া। জনগণের সেবা করাই হবে আমার কাজ। সিরাজগঞ্জ ৪ আসনে মূল লড়াইয়ের আভাস মিলছে বিএনপির এম আকবর আলী ও জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খানের মধ্যে। তবে ভোটের ময়দানে পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের আব্দুর রহমান ও জাতীয় পার্টির হিন্টন প্রমাণিকও। মেয়েদের জন্য একটা নার্সিং ইনস্টিটিউট আর ছেলেদের জন্য একটা টেকনিক্যাল ইনস্টিটিউট। স্বপ্ন হলো উল্লাপাড়াকে আমরা চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া করব, সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া করব। বেলকুচি, চৌহালি ও এনায়েতপুর থানার একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৫ আসন। সেখানকার জনপ্রতিনিধি হতে বিএনপির পক্ষে মাঠে নেমেছেন আমিরুল ইসলাম খান আলিম আর জামায়াত ইসলামীর প্রার্থী আলী আলম, ইসলামী আন্দোলনের নুরুন নবী। কয়েকটি আধুনিক সময় উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মুহিত, বাংলাদেশ জামায়াত ইসলামীর মিজানুর রহমান ও এনসিপির সাইফ মুস্তাফিজ। আমরা একটি সমৃদ্ধ শাহজাদপুর গড়ে তোলার কাজ করতে সক্ষমতা রাখি। আশা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন। এদিকে ভোটাররা বলছেন রাস্তাঘাট, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। যে দেশের স্বার্থে কাজ করবেন, তরুণ সমাজকে নিয়ে কাজ করবে, ইনশাআল্লাহ আমরা তাকে ভোট দেব। কোনো প্রকার ভয় ভীতি না নিয়ে সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে। যে নারীদের উন্নয়নের জন্য কাজ করবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই তাকিয়ে সিরাজগঞ্জের সাধারণ ভোটাররা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব নয় বলে মনে করেন ব্যারিস্টার জাইমা রহমান। তাই গুরুত্ব বিবেচনায় অংশগ্রহণমূলক নারী সহায়ক নীতিমালার তাগিদ দিলেন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা। রোববার বিকেলে কৃষিবিদ ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠন নারী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আর রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি শক্তিশালী নীতিমালা করার আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। মনিরুল ইসলামের প্রতিবেদন। একসময় দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত ছোট্ট জাইমাকে। সেই ছোট্ট জাইমা এখন রাজনৈতিকভাবে বেশ পরিণত। দীর্ঘ ২০ বছর পর তিনি উঠলেন বড় কোনো অনুষ্ঠানের মঞ্চে। আমরা জানি যে আসলে ঢাকা ফোরাম আয়োজিত নারী নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে উঠে আসে সমসাময়িক নানান ইস্যু। বিশেষ করে একটি শক্তিশালী নারী নীতিমালার অভাবেই পিছিয়ে আছে দেশের অর্ধেক জনগোষ্ঠী। সেসব বাধার কথাই তুলে ধরেন বক্তারা। পলিসি আছে ঠিকই, what we think about them is actually the security of the woman on the road. আমাদের নারীদের ডিসিশন মেকিং ইন দ্য হাউসহোল্ড নিয়ে আমাদের আসলে আরো অনেক কাজ করার আছে। জাইমা রহমান বলেন, এই পরিসরে থাকা সবার আদর্শগত দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও নারী ক্ষমতায়নের প্রশ্নে সবাই এক। এটি গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলেও উল্লেখ করেন তারেক কন্যা। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। নারী অধিকার নিশ্চিত সহ বিভিন্ন ক্ষেত্রে দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তিনি। That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. জাইমা রহমান বলেন, দেশের সব খাতেই মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নীতি কাঠামোতে নারীর অগ্রাধিকার জরুরি। Education alone was not enough if women were not supported to remain in public and economic life. If Bangladesh wants real progress, not symbolic success stories, but sustained national development, then empowerment cannot stop only at classrooms, only in offices or policies. They must reach our homes, our institutions, and our mindsets. And it must be the responsibility of all of us. অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, প্রান্তিক নারীদের দক্ষতা বাড়াতে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। শীতল পাটি সে যেটা ৫০০ টাকায় বিক্রি করছে, it can be sold in the local and global market ২,০০০, ৩,০০০, ৪,০০০ টাকা বিক্রি হবে। So the whole lifestyle will change. বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন দলটির এই নীতি নির্ধারক। এগুলোর উপরে আমাদের ডিটেইলড হোমওয়ার্ক করছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
সারা দেশে শীতের প্রকোপ অনেকটা কমে গেছে। দেশের কয়েকটি জেলায় এখনও মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকলেও বেশিরভাগ জেলার তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে রাত ও দিনের তাপমাত্রার ফারাকটা বেশ বড়। দিনাজপুর, পঞ্চগড় ও রংপুর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও বাকি জেলাগুলোতে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। দর্শক, শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী ডলার। জামিল, শীতে পঞ্চগড়ের জনজীবন কেমন দেখছেন এবং এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে, বিস্তারিত জানাবেন। তীব্রতা দিন দিন বেড়েই চলছে। আপনাকে বলে রাখি যে পঞ্চগড়ে সবার আগে শীত আসে এবং যায় কিন্তু সবার শেষে। এবং গত 10 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এটি পঞ্চগড়েই ছিল। এবং আমি আপনাকে বলে রাখি যে দিনের বেলা কিন্তু ঝলমলে সূর্যের আলো থাকলেও রাতের যে তাপমাত্রা সেটি কিন্তু প্রতিদিনই কমতে থাকে। এবং গতকালের যে তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং দিনে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি 27 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং আজকে সকাল 6টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস, এটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং পাশাপাশি এও বলে রাখি আমি আপনাকে যে দিনের যে এই সূর্য ওঠার কারণে এবং ঝলমলে রোদ থাকার কারণে মানুষগুলি কিন্তু তাদের কাজকর্মগুলি কিন্তু স্বাভাবিকভাবে গতি পেয়েছে কিছুটা। এবং পাশাপাশি আমি বিভিন্ন খেতে গিয়ে দেখতে পাই যে কৃষকেরা যে সূর্যের আলোর সঙ্গে যে কাজের যে গতি, তাদের গতিগুলি বেড়ে গেছে। এবং তারা পাশাপাশি এও বলতেছে যে রাতে তাপমাত্রা কম থাকলেও এই সূর্য ওঠার কারণে যে মানুষগুলি স্বাভাবিক যে দিনের কাজগুলি এটি কিন্তু সঠিক সময় করতে পারতেছে। এবং আমি এখন আছি পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে। এখানে যে প্রতিদিন যে মানুষগুলি যে হাজিরা এবং দিন হাজিরার কাজ করে, এই মানুষগুলি কিন্তু এখানে রোদের মধ্যে দিয়ে এবং তাদের কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। পাশাপাশি এও বলে রাখি যে শীত বাড়ার কারণে যে পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে এখানে প্রতিদিন 3 থেকে 400 জন শীতজনিত রোগী প্রতিদিন তারা ট্রিটমেন্ট নিতে আসে। এবং তারা চিকিৎসা সেবা নেওয়ার পরেও কিছু সংখ্যক রোগী যারা হসপিটালে অবস্থান করতে হয়। এবং জেলার উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলি আছে এগুলিতেও প্রতিদিন 3 থেকে 400 জন রোগী শীতের যে রোগের যে সেবা নেওয়ার জন্য তারা কিন্তু এখানে ভিড় জমায়। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি যে এখানে শীত বাড়ার কারণে সব থেকে বিপাকে পড়ে যায় নিম্ন আয়ের ছিন্নমূল মানুষগুলি, যারা প্রতিদিনে ঘর থেকে বের হতে হয়। এবং পঞ্চগড়ে করতোয়া নদী থেকে পাথর তুলে শ্রমিক, এই শ্রমিকরা নদীতে নামি কিন্তু পাথর তুলতে হয়। এবং চা শ্রমিক, হোটেল শ্রমিক এরাও কিন্তু এই শীতের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু কাজে বের হতে হয়। এবং পাশাপাশি দিন ছোট হওয়ার কারণে, তীব্র ঠান্ডা হওয়ার কারণে তাদের কিন্তু যে কাজের যে সময় এটি কিন্তু প্রতিদিন 2-3 ঘন্টা করে কমে যায়। এবং পঞ্চগড়ে যে শীত বাড়ার কারণে প্রতি বছর ধারাবাহিক নিয়ম অনুযায়ী 70 থেকে 80 হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এবং এই অবস্থায় পঞ্চগড়ে এবারও এখন পর্যন্ত 40 হাজারের মতো শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। তবে নাগরিক সমাজ মনে করে যে এই শীত বস্ত্রগুলি যদি প্রতিটি মানুষকে সঠিকভাবে বিতরণ করা হয়, কারণ এক ব্যক্তি একাধিক শীত বস্ত্র নিলে আসলে এখানে নিম্ন আয়ের যে মানুষগুলি আছে, যেগুলি সংখ্যা প্রায় 2 লক্ষ মানুষ, এই মানুষগুলি তাহলে সঠিকভাবে এই শীত বস্ত্রগুলি পাবে না। পাশাপাশি এও বলে রাখি যে শীত বাড়ার কারণে মানুষের পঞ্চগড়ের এক শ্রেণী মানুষ আছে যারা শীতের সময় পঞ্চগড়ের বাইরে যাদের বাসস্থান আছে তারা কিন্তু আবার পঞ্চগড়ের বাইরেও চলে আসে। আবার শীত উপভোগ করার জন্য পর্যটক শ্রেণী এরা যে পঞ্চগড়ে শীত বাড়ে এবং শীতের যে অনুভূতিগুলি নেওয়ার জন্য তারা কিন্তু পঞ্চগড়ে কিন্তু শীত উপভোগ করার জন্য তারা পঞ্চগড়ে আসে। তো মুক্তি শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জামিল, ধন্যবাদ আপনাকে। মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটার বলেশ্বর আবাসন প্রকল্প। সময়ের সঙ্গে ঘরগুলো জীর্ণ ধ্বংসাবশেষে রূপ নিয়েছে। যেখানে গবাদি পশু রাখা কঠিন, সেখানেই আশ্রয় নিয়েছে অসংখ্য ভূমিহীন ও হতদরিদ্র মানুষ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন মশিউর রহমান।
2007 সালের ভয়াবহ সিডরের পর ভূমিহীন ও অসহায় মানুষদের পুনর্বাসনে নির্মাণ করা হয় বলেশ্বর আবাসন প্রকল্প। উদ্দেশ্য ছিল দুর্যোগ কবলিত মানুষের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ 19 বছর পেরিয়ে গেলেও হয়নি আবাসনগুলোর মেরামত বা সংস্কার। টিনের চালা ভেঙে ও ছিদ্র হয়ে সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পড়ে পানি। পলিথিন ও জোড়াতালিতে ভর করে কোনো রকমে দিন কাটাচ্ছে বাসিন্দারা। তাদের অভিযোগ, বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে ঘরগুলো নতুন করে নির্মাণ বা সংস্কার করার, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। ফলে দিন দিন বাড়ছে হতাশা আর ক্ষোভ। বাঙ্গাসুরে আমরা বসবাস করি আজকে 17-18 বছর ধরে। আমরা ছেলে মেয়ে নিয়ে এই জায়গায় বসবাস করি। কত পাল্লা কাগজ দিয়েছে আর ভিতরে নাই কিছু শরীরে, সব কাপড় চুপুর যাই দেন আমার খাতা হেন আমি রোদ দিছি, খাতা ভিজছে বৃষ্টিতে, কিছু নাই, পানি পড়ে। তো ঘরে কোনো টিন নাই, ওই জালনা নাই, উত্তর বাতাস, ওই বাচ্চা ঠান্ডা জ্বরতে আছে, পড়তে আছে, শীতে আছে, খুব কষ্টে থাকতে আর নেই। নিশির পরে টিন ভাঙ্গা, একবার আর দুইবার না কয়েকবার নেছে, ছবি কেটে ঘর করে মুড়ে তামাক তাই না, ওখানে যায় কাটিয়ে দেয়। আমাকে কোনো নেতা কাতায় তাকায় না, আমরা যে বাইসে আছি কি মরি আছি, যে আয় হেই আমাকে বাসায় দিয়ে যায় একেবারে, মানে ওই আকাশের পুতুল ধরে আমাকে হাতে দেয়, কিন্তু বাস্তবে কিছুই দেয় না। যদিও ভূমিহীন পরিবারগুলোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার। ইতোপূর্বেও এই ব্যাপারে হয়তো আমরা স্টেপ নিয়েছি, আমাদের পূর্ববর্তী যে জনগণ ছিলেন, এবং এর পরবর্তীতে যদি সরকারের কোনো বরাদ্দ থাকে বা যে ধরনের সুবিধা অ্যাভেলেবল থাকে আমরা দেওয়ার চেষ্টা করব। বলেশ্বর আবাসনে বসবাসকারী অসহায় মানুষদের একটাই দাবি, সরকার যেন অন্তত বসবাসের মতো নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। মশিউর রহমান, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি জোরদারের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। মৌলিক অধিকার সহ 12 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। নাটোর 3 আসনে 10 দলীয় জোটের এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করে জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নওগাঁতে দিনব্যাপী দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় সিএনজি শোরুম মালিক সমিতির আনন্দ ভ্রমণ ও সেরা ব্যবসায়ী সম্মাননা অনুষ্ঠান হয়েছে। শহীদ ওসমান হাদির স্মরণে তার নিজ জেলা ঝালুকাঠিতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উত্তর ধুইর ইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ বিএল স্কুল এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এসএম সাইদুল ইসলাম। জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, মতবিনিময় সভায় তারেক রহমান বলেছেন আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপিলের প্রার্থিতা ফিরে পেলেন 4 শতাধিক। শেষ দিনের উত্তেজনা। ইরানে বিক্ষোভ ঘিরে নিহত বেড়ে 5000। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে 90 দিনের আপিল শুনানি শেষ, প্রার্থিতা ফিরে পেলেন 400 জনেরও বেশি। জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। আগামী নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন তারেক রহমান। সমকাল শিরোনাম করেছে কারাগারে ভোটে আগ্রহী 6240 বন্দী, নিবন্ধন করেনি 78000। সব দলের তোপের মুখে এসে প্রশাসন। গণতান্ত্রিক দেশ না হলে শোকগাথা চলতে থাকবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে, ফখরুল।
নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি, বৈধ প্রার্থী 2253 জন। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে, তারেক রহমান। যুগান্তর শিরোনাম করেছে আপিল নিষ্পত্তি শেষ ইসিতে 24 দ্বৈত নাগরিকের 21 জনই বহাল। প্রশ্নবিদ্ধ আচরণ করছে ইসি। ইসলামের পন্থীদের ভোট এখন 3 বাক্সে। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে 421 aspirants back in race. BNP raises alarm over EC base. Some DJs SPS acting partially. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। জাতীয়তাবাদ ও উন্নয়নের রাজনীতিতে ছিলেন পথিকৃৎ। ইসির বিষয়ে সব রাজনৈতিক দলে অনাস্থা, পক্ষপাতিত্বের অভিযোগ আনল বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে জামাত এনসিপিতে হতাশা। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। এবং গণভোট নিয়ে এখনো ধোঁয়াশা সাধারণ মানুষ। বাস্তবসম্মত প্রচারণা তাগিদ বিশ্লেষকদের। সিরাজগঞ্জের 6 আসনে জাতীয় নির্বাচনের উত্তাপ।